রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল এবং তিনি এখন কারাগারে। তো এরপরে আমি এটা নিয়ে ভিডিও করেছি, আরও কেউ কেউ করেছেন, মাসুদ কামালও করেছেন। তারপর দেখা যাচ্ছে যে আমরাও কম বেশি টার্গেট হয়েছি, মাসুদ কামাল বেশি, আমি কম। কিছু কিছু আমি কমেন্ট দর্শক আপনাদেরকে দেখাই, আমি সেগুলোর স্ক্রিনশট নিয়ে বোঝার চেষ্টা করছি যে আসলে এমন মনোভাবটা কেন। যেমন দেখেন, একজন লিখছে, আপনি ও দালাল কামালকে ওই কসাই কারাগারে পাঠানোর দাবি জানাচ্ছি। আচ্ছা, আমার সাথে মাসুদ কামালকে কেন মেলানো হচ্ছে আমি বুঝলাম না, যেহেতু আমরা একসাথে অনেকদিন টকশো করেছি, এই কারণে কিনা। তারপরে আরেকজন লিখছেন, সময় হলে তোর পরিণতি বুঝতে পারবি দালাল। আরেকজন লিখছেন, মোস্তফা ফিরোজ সাহেব এত খুশি হয়েন না, তোমারও একদিন ওই জায়গায় যাইতে হবে। কারণ নাজমুল হাসান কলিমুল্লাহ যে কারাগারে আছে, তাকেও তাতে যেতে হবে। আমি তার গ্রেপ্তারের বিষয়টা নৈর্ব্যক্তিকভাবে বলার চেষ্টা করেছি। তিনি যেহেতু আলোচিত সমালোচিত, দুইটা কারণেই, দুইটা দিকও আছে, তার ভালো মন্দ দুইটা দিকই আছে। কথা বলেন, সাহসের সাথে কথাও বলেছেন, আবার তার অতীতের সেই ভূমিকা, জাল জালিয়াতি নির্বাচনের পক্ষে সাফাইও গিয়েছেন, সেই রেকর্ডও তার আছে। তো সব পয়েন্টগুলো উল্লেখ করেছি। আবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি খুব ভালোভাবে ভিসিগিরি করেছেন সেটাও না, তিনি দীর্ঘদিন লম্বা সময় থাকতেন না, ঢাকায় থাকতেন, টকশো করতেন, বিশ্ববিদ্যালয়ে নাকি মাঝে মধ্যেই যেতেন। মানে এইভাবে ভিসিগিরি হয় না, তিনি করেছেন। তারপরে তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, শিক্ষক কর্মচারীরা এক হয়েছেন, দুর্নীতির অভিযোগ তুলেছে, তার তথ্য প্রমাণ তারা পাঠিয়েছেন। এবং আওয়ামী লীগ সরকারের সময়ও শেষ দিকে ভালো অবস্থায় ছিল না, দীপুমণি নাকি তাকে দেখতে পারত না এবং দীপুমণি তাকে সরিয়েছেন, এমন অভিযোগ তার। আওয়ামী লীগ আমলেই সে তার পদচ্যুত হয় বা চাকরিচ্যুত হয়। সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমাকে কেন টার্গেট করা হলো, মানে কিভাবে বললে এটা মনে হবে যে একটা নৈর্ব্যক্তিক বা নিরপেক্ষ ভিডিও, আমি এটা বুঝি না। যাই হোক, আমি আমার মতন করে বলে যাই, কিন্তু পাবলিক উল্টা তারা তাদের মতামতটা ব্যক্ত করার জন্য আমি সবসময় বলি, কিন্তু কেন পাল্টা হুমকি দেওয়া হয় আমি এটা বুঝি না। মানে আমার কি আছে, আমি তো কোনো সরকারি দায় দায়িত্বে নেই, কোনো রাজনৈতিক দলের পুষিও না আমি, এবং তাদের কোনো ফাইন্যান্সেও আমি চলি না। আমি আমার মতন স্বাধীনভাবে চলি। দর্শক লক্ষ লক্ষ দর্শক দেখেন, এই কারণে আমার ইনকামও ভালো, ফলে আমাকে এদিক ওদিক তাকাতেও হয় না এবং আমি কখনো তাকাইও নি। তারপরেও দেখেন মানুষের রিয়াকশনগুলো বুঝবেন। আরেকজন লিখছেন, তোর কি অবস্থা হবে তুই নিজেও জানোস না চামচা। আচ্ছা, এখানে বলা হচ্ছে সে একজন ভারতীয় দালাল ছিল, কলিমুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে। আরেকজন বলছেন, মোস্তফা কলিমুল্লাহ একজন রয়ের এজেন্ট, ওকে ধরা হয়েছে, তোমাকেও ধরা হবে। আমি কেমনি ভাই রয়ের এজেন্ট হইলাম, আমি বুঝলাম না। আচ্ছা, আপনি যে কমপ্লিট সাংঘাতিক তা আবারও প্রমাণ করলেন, চালিয়ে যান তেলবাজি। আরেকজন লিখছেন, মোস্তফা ফিরোজ ভাই একজন দলকানা সাংবাদিক। কার পক্ষে লিখলাম বুঝতেছি না। আরেকজন লিখছেন, আপনার লাইন ভালো আছে, তারপরও লাইন ঠিক রাখেন, না হলে ভৈরা দিব। সুনজরের একটি তরিকা বাতলে দিয়েন যেটি আপনি ফলো করছেন। এটা আপনারা ব্যাখ্যা করেন কি বলল। মাসুদ কামাল কি গ্রেপ্তার হতে পারে? গ্রেপ্তার হওয়া উচিত। আরেকজন বলছে, আপনার কিন্তু কিছুই হবে না, সবসময় নিরাপদে তেল দিয়ে কথা বলেন। ভাই, আমি বারবার বলছি, আমাকে নিয়ে বেশি প্রত্যাশা করেন না। আমি যখন যেটা সেটা বলবো, আমার যেটা মনে হবে সেটা ব্যক্ত করব। আপনার পক্ষে, এর পক্ষে, ওর পক্ষে গেল কি গেল না, এগুলো আমি কেয়ার করবো না। আমার বিবেকে যেটা মনে হবে, সেই জন্যই তো আমি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমি কথা বলি। তাহলে তো আমি অন্য জায়গায় চাকরি করতাম, সেখানে তাদের পলিসিটা ফলো করতাম। আমি আমার পলিসিটা ফলো করবো বলেই তো আমার এই চ্যানেল। কিন্তু ভাই, যে আপনারা মতামত দেন, হুমকি ধামকি দিয়েন না। এই হুমকি ধামকি গত 3.5 বছর 4 বছর প্রচুর মোকাবেলা করেছি, এখন তো কিছুই না। শেখ হাসিনার সময় আমি কথা বলতাম, তো তখন বুঝেন তখনকার পরিবেশ,
তো সেই পরিবেশে তো এখন সেটা নেই। এখন তো দেশে থেকে কথা বলতে পারছে। তো সুতরাং এখন মুক্তভাবে কথা বলতে পারবো না, আর বললে আপনারা মানে আপনাদের কি স্বার্থ, মানে কোন বলয়ের আমি যাই না, হুমকি ধামকি দেন, এটা ঠিক না। গণতান্ত্রিক হন, মত প্রকাশের স্বাধীনতা আমাকে দেন, নিজেরাও চর্চা করেন, সেটাই তো গণতন্ত্র। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।